এই ইতিহাসটা আমরা কম বেশি সবাই জানি যে 1757 পলাশির যুদ্ধের পর থেকেই এদেশের সমাজের প্রায় সর্বস্তরে এক বিশাল ওলটপালটের সূচনা হয়। ঠিক এই মাপের ওলটপালট তার প্রায় 600 বছর আগের ইতিহাসে কখনো হয়নি। 600 বছর এই জন্যে যে এর আগের একটা বিরাট পর্বান্তর ঘটেছিল দ্বাদশ ও ত্রয়োদশে, যখন থেকে এদেশে ইসলামের শাসন কায়েম হলো। তার একটা সবচেয়ে বড় পরিবর্তনের জায়গাটা হচ্ছে যে বৌদ্ধ মহাবিহারগুলো সব ধ্বংস হয়ে গেল এবং অ্যাকাডেমিক বুদ্ধিজম বলে আর কিছু ভারতবর্ষে থাকলো না। তার কারণ অনেক, শুধুই যে ইসলাম আক্রমণে ফলে বৌদ্ধরা ধ্বংস হয়েছিল এবং উৎখাত হয়েছিল তা হয়তো সর্বাংশে নয়, কিন্তু ইসলাম আক্রমণ একটা বড় কারণ, যে কারণে বৌদ্ধরা ভারতের বৌদ্ধিক মানচিত্র থেকে তখনকার মতো শেষ হয়ে গিয়েছিল। এরপরে গৃহী বৌদ্ধরা থেকেছিল বটে, কিন্তু তাদের অবস্থা সামাজিকভাবে খুব করুণ হয়েছিল, যে কারণে তারা পরবর্তীকালে নানা ধর্মে ধর্মান্তরিত হয়েছে, অবশ্যই হিন্দুতে নয়, সেটা একটা অন্য প্রসঙ্গ। তো এই যে তার পরবর্তীকালে বৌদ্ধ উৎখাতের পরে যে 600 বছর, সেই 600 বছরে ইসলাম ধীরে ধীরে কায়েম হয়েছে। মোগল, পাঠান, তুর্কি এরা সব ভারতবর্ষে দীর্ঘদিন সাম্রাজ্য বিস্তার করে চলেছে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন সমন্বয় ঘটেওছে। এটাও বটে যে ইসলাম এবং এদেশি হিন্দু, তখন তো বৌদ্ধরা নেই, তাদের মধ্যে অনেক স্তরে সমন্বয় ঘটেছে, ভাবনার স্তরে, সাধনার স্তরে, শিল্পকলার স্তরে, রসনায়, খাদ্য, নানা রকম খাবার আমরা খেতে অভ্যস্ত হয়েছি যেগুলো ইসলামী হেসেলে তৈরি হয়েছে। তো ফলে সমন্বয়টা ঘটেছে এবং যে স্তরে একটা গোলযোগ ঘটে থাকে, রাজকীয় স্তরে যে সত্তা পরিবর্তনের যে ব্যাপারগুলো ঘটেই থাকে, সবসময় ঘটে, সেটার ফলে হিন্দু সমাজের আভ্যন্তরীণ কাঠামোতে খুব বেশি হেরফের হয়েছিল বলে বলা যায় না। কারণ সেখানে হিন্দুর যে সমাজ রক্ষার যে শাস্ত্র, মূলত যেটার স্মৃতিশাস্ত্র, সেই স্মৃতিশাস্ত্রের শাসন কঠোর থেকে কঠোরতর হয়ে হিন্দু সমাজকে আরও দৃঢ় শাসনে বেঁধে বিষয়গুলোকে সামলে নেওয়া হতো। সেটাও আমাদের এখানে প্রসঙ্গ নয়, কিন্তু কথা হচ্ছে যে হিন্দুর যে সামাজিক আভ্যন্তরীণ কাঠামো, সেই যে কাঠামোর মধ্যে বিদ্যাচর্চাটাও রয়েছে, সেই কাঠামোতে যে খুব একটা বিশাল কিছু আঁচড় পড়ছিল তা নয়, হয়তো কম বেশি পড়ছিল, কিন্তু সেটা খুব বড় করে বিবেচনার বিষয় নয়, কারণ সেই জিনিসগুলো চলতে থেকেছিল। কারণ তৎকালীন ভারতের, মধ্যযুগের ভারত, প্রাক ঔপনিবেশিক ভারতের যে শিক্ষার যে ইতিহাস, সেই শিক্ষার ইতিহাসটা মোটামুটি দুটো ধারাতে বয়েছিল। একটা হচ্ছে প্রাথমিক, আর একটা হচ্ছে তথাকথিত উচ্চশিক্ষা। যে উচ্চশিক্ষার সাথে সামাজিক যোগাযোগ সেভাবে ছিল না, উচ্চশিক্ষাটা একটা বিশেষ নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ছিল এবং তারা সে চর্চা করতেন এবং সেটাই সামাজিকভাবে গৃহীত ছিল। একটা হচ্ছে প্রাথমিক, যেটা ব্যবহারিক শিক্ষা, আর একটা হচ্ছে উচ্চশিক্ষা, যেখানে ন্যায়, বাংলায় মূলত ন্যায় নব্যোন্যায়, যেটা হচ্ছে লজিক, নব্যোন্যায়, স্মৃতি, কাব্য, ব্যাকরণ, অলঙ্কার, কিছু গণিত, ভাস্করাচার্যের লীলাবতী, এগুলো পড়ানো হতো এবং
এই যে পড়ানোটা হতো সেটা গ্রাম বাংলার বিস্তীর্ণ গ্রামীণ ভারত, তখন তো শহর নগর খুব একটা কিছু ছিল না। আমি যদি এক শহরের মাপকাঠিতে যে জায়গাগুলোকে বলা যেতে পারে সেটা হয়তো গৌড় বা কাশী বা নবদ্বীপ, কিন্তু খুব বেশি এই ধরনের শহর ছিল না যেটাকে আজকে আমরা মেট্রো সিটি বলি, তার তো কোনো প্রশ্নই নেই। কিন্তু আজকের মাপকাঠিতে না দেখলেও চলবে, কিন্তু মোট কথা শহর নগরের সংখ্যা এতই কম ছিল যে শিক্ষার বিস্তারটা মূলত গ্রাম বাংলার বিস্তীর্ণ অঞ্চলে হতো। নবদ্বীপ, কাটোয়া, গুপ্তিপাড়া এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ফরিদপুর, শ্রীহট্ট, এসব জায়গা থেকে হতো। তো ফলে রাজা বা নবাব পরিবর্তন হয়েছে, এরকম ঘটেছে। নলেজ হাবগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুভাবে, কখনো কমভাবে কখনো বেশিভাবে। যেমন শ্রীহট্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। শ্রীহট্ট থেকে একটা বড় দল পণ্ডিতদের, ব্রাহ্মণ পণ্ডিতদের একটা বড় দল নবদ্বীপে চলে এসেছিল বাধ্য হয়ে, কারণ শাহজালালের যে রাজত্বকাল বলে যেটা ধরা হয়, মোটামুটি 1384 খ্রিস্টাব্দ নাগাদ একটা বড় অংশ, যেখানে চৈতন্যদেবের পূর্বপুরুষ ছিলেন, তারা নবদ্বীপে চলে এসেছিলেন। তো মোট কথা এই ধরনের ঘটনাগুলো ঘটা সত্ত্বেও বাংলার যে মূল শিক্ষাধারা, সেই শিক্ষাধারাতে খুব যে কিছু বিরাট আঘাত এসেছিল তা নয়, কারণ এগুলো থাকতো স্থানীয় জমিদার এবং রাজাদের পৃষ্ঠপোষণার মধ্যে, এবং তারা ব্রাহ্মণ পণ্ডিতদের বহু বহু বিঘা নিষ্কর জমি দান করে তাদের বিদ্যাচর্চাকে সুগম এবং সহায়ক করে তুলতে যথেষ্ট সাহায্য করতেন। এবং সেটা স্মৃতিশাস্ত্র তার জন্য যথেষ্ট সক্রিয় ছিল যে ব্রাহ্মণকে জমিদান করলে কী ধরনের পুণ্য টুণ্য হয়, এইগুলো বলা ছিল। ফলে একে অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠেনি, এবং এই স্ট্রাকচারটাই, এই গঠনগত ব্যাপারটা চলে আসছিল। তো ফলে তেমন কোনো হলো পলাশির যুদ্ধের পর থেকে মোটামুটি যেটা ঘটতে থাকলো সেটা হলো একটা বিশাল ওলটপালট ঘটে গেল সমাজে। এই যে রাজা জমিদার যারা এতদিন এই দেশীয় শিক্ষাগুলোকে পৃষ্ঠপোষণা করতেন, তারা স্বয়ং ডুবে গেলেন, তাদের জমিদারি লাটে উঠল, এবং আরও বিভিন্ন কিছু হলো। সেগুলো এক্ষুনি বিস্তারিত বলার কারণে এটা ভূমিকা করছি। ভূমিকার অর্থ হচ্ছে যে আমরা এই যে পরিবর্তনটা ঘটলো, শিক্ষাচিত্রের পরিবর্তনটা ঘটলো, এই পরিবর্তনটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু পরবর্তী বিস্তারিত আলোচনায় যাব, পুস্তক প্রয়াসের কথা বলবো, ভিডিও বা অডিও করছি, যেখানে আমরা এই বিষয়গুলোকে, মূলত শিক্ষাকেন্দ্রিক বিষয়গুলোকে, বাংলার শিক্ষাচিত্রের কী পরিবর্তন হলো, এবং দুটো স্তরেই পরিবর্তনটা হলো। একটা হলো যে শিক্ষার বিষয়বস্তু, কী বিষয় পড়ানো হতো সেগুলোও কাঠগড়ায় উঠল, কলোনিয়াল যে আবহ তাতে, এবং শিক্ষা দেওয়ার বিষয়টাও তার সাথে সাথে শিক্ষার যে কাঠামো সেটাও উঠল। সুতরাং মেথড এবং কন্টেন্ট দুটোই প্রশ্নাতীত আর থাকলো না। ফলে একটা দীর্ঘ সময় ধরে, গত 200 বছর ধরে, যারা মূলত ব্রিটিশ কলোনিয়াল যে সময় যারা পশ্চিমী শিক্ষায় শিক্ষিত হতে শুরু করলেন, পশ্চিমী শিক্ষা আসতে লাগলো, তারা একটা বড় অংশ এই পুরনো প্রাচীন সনাতনী যে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল তার বিষয়বস্তু এবং তার শিক্ষাদানের পদ্ধতি দুটোতেই সন্দিহান হয়ে উঠলেন। তো তারা অনেক প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্নগুলোর যে উত্তর যে পুরোপুরি দেওয়া গেছে তা নয়। বঙ্কিমচন্দ্র
বিদ্যাসাগর এবং আরও অনেকে যারা সেই সময়কার সামাজিক পরিবর্তনের অগ্রনায়ক ছিলেন, তাদের পক্ষ থেকে অনেক সংশয় তোলা হয়েছে। তো আমরা এইগুলোকে মাথায় রেখে আমরা এই আলোচনাগুলোকে শুরু করছি। প্রাচীন ভারতীয় দর্শনের আজ কতটা রাখার আর কতটা ফেলার। বিদ্যাসাগরের বেদান্ত প্রত্যাখ্যান ও কলোনিয়াল ঘ্যাটের জন্ম বৃত্তান্ত। এ জাতীয় প্রশ্ন ভারতীয় দর্শনের স্বীকৃত প্যাডাগোজিক্যাল ডিসকোর্সে সেভাবে ওঠে না, কারণ ফেলার প্রশ্নটা এদেশি ভাবনায় প্রায় অভাবনীয়। প্রায় 200 বছর আগের কথা। আমরা শুরু করব ঊনবিংশ শতকের শুরুর দিক থেকে। তার বছর দশেক আগে কাশিতে 1792-এ জোনাথন ডানকান সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করলেন। তখন থেকেই যে প্রশ্নটা মাথা ব্যথার কারণ হলো, সেটা হলো, এক তো হলো পাঠ্যসূচি, আর দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের কলেজ আরও অন্য কোথাও হবে কি না, বা যদি হয় তো সেখানে কী ধরনের পাঠ্যসূচি চালু হবে। কারণ সেটা একটা খুব বড় প্রশ্ন। কারণ ততদিন পর্যন্ত, মানে 19 শতকের শুরুর যে সময়টার কথা আমরা বলছি, সে সময়টা অবধি ভারতবর্ষে একটা নিজস্ব শিক্ষা ব্যবস্থা ছিল, খুব ওয়েল স্ট্রাকচার্ড, এবং দীর্ঘদিন ধরে যেটাকে ফলো করা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য পাঠশালা, মাদ্রাসা, আর মানে আমি হিন্দুদের কথাই বলি, হিন্দুদের প্রাথমিক শিক্ষার জন্য পাঠশালা, আর উচ্চশিক্ষা তথাকথিত হায়ার এডুকেশন আজকে যেটাকে বলি তার জন্য হচ্ছে টোল বা চতুষ্পাটি। সেখানেতে গুরুমশাই আছেন, পণ্ডিত যাদেরকে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে একই পেশার মানুষ যারা ব্রাহ্মণ মূলত, সেই উচ্চশিক্ষা দিয়ে থাকেন। তাদের জন্য দায়িত্ব সম্পন্ন যারা, তারা হচ্ছেন সংস্কৃত পণ্ডিত, এবং পড়াশুনো বা লেখা বা যেটুকু হোক সেটা সংস্কৃতেই হতো, আদান প্রদান সংস্কৃত ভিত্তিক ছিল। তো এই জিনিসটা চলে আসছিল প্রায় তারা আগের 800 বছরই যদি আমরা ধরি। 800 বছর বললাম এই কারণে যে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে মানছি নালন্দার ধ্বংস হওয়াকে। 11th-12th সেঞ্চুরি নাগাদ আমরা যদি সেটাকে বলি, যে নালন্দা তথা আরও অনেক যে বৌদ্ধ বিহার ছিল, যেখানে আমাদের একটা দীর্ঘদিন ভারতবর্ষের যে শিক্ষাধারা, ভাবনাধারা, বিভিন্ন নলেজ ট্র্যাডিশন, সেটা ডেভেলপ করার একটা জায়গা ছিল এই বৌদ্ধ মহাবিহারগুলো। বিক্রমশিলা, উদন্তপুরী, নালন্দা, অনেক অসংখ্য ছিল। আমরা এখন সবকটার নামও হয়তো জেনে উঠতে পারিনি, কিন্তু ছিল, বেশ যথেষ্টই ছিল। এখনও আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন মহাবিহার, যেগুলো সম্পর্কে আমরা জানি না, যেমন রক্তমৃত্তিকা মহাবিহার মুর্শিদাবাদের কাছে, বা আজকের বাংলাদেশেও অনেক ছিল, সোমপুরে অনেক ছিল, বিভিন্ন মহাবিহার ছিল, এবং সেখানে অনেকটা আজকের যে ইউনিভার্সিটির কাঠামো, সেই ধরনের একটা কাঠামো অনুসরণ করে সেখানে পড়াশোনা চলতো। পড়াশোনার বিষয়বস্তু অনেক কিছুই ছিল, শুধু যে বৌদ্ধ মহাবিহার বলে যে সেখানে বৌদ্ধ শাস্ত্র পড়ানো হতো তাই নয়, অনেক কিছু হতো। যেমন চীনা পরিব্রাজক কিৎসিং ও হিউয়েনসাংয়ের বিবরণে সেকালের বিক্রমশিলা, নালন্দা এসব জায়গার বা সমকালীন ভারতের যে পাঠ্যসূচি, তার একটা ধারণা পাওয়া যায়। 7 বছরে পা দিলে, হিউয়েনসাং লিখছেন, বা তারপর অতি দরকারি শাস্ত্র হিসেবে পঞ্চবিদ্যায় শিক্ষিত করে তোলার পাঠ আরম্ভ হয়। পঞ্চবিদ্যাগুলো কী কী? শব্দবিদ্যা, শিল্পস্থানবিদ্যা, চিকিৎসাবিদ্যা, হেতুবিদ্যা, অধ্যাত্মবিদ্যা। এখানে বিধিসম্মত একটা সতর্কীকরণ দিয়ে রাখা যাক যে বিদ্যার নামগুলো চেনা চেনা ঠেকলেও বিষয়বস্তু আজকে যা মনে হয় তার থেকে কিন্তু অনেক দূরের।
শব্দবিদ্যা মূলত আজকের অর্থে ব্যাকরণ। এদেশে ব্যাকরণের প্রভাব সর্বব্যাপী ও দীর্ঘস্থায়ী। এ প্রসঙ্গে আমরা আসব। শিল্পস্থান বিদ্যার মধ্যে আসত কলা ও জ্যোতির্বিজ্ঞান। এই বিদ্যাটার অবকাশ মূলত আজকে অনেকটা আমরা যা বুঝি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং বা তাই আজকে বস্তু বা বাস্তু যেটা আমরা পড়ি না, বাস্তুশাস্ত্র হিসেবে আজকে বিজ্ঞানের সাথে তার বনিবনা নেই, তার মান্যতা নেই, কিন্তু সেই সময় তো শিল্পস্থান বিদ্যা বা কলা জ্যোতির্বিজ্ঞান এসবের মধ্যে বাস্তুশাস্ত্রটা ঢুকে থাকতো। আচ্ছা, তো আজকে এর সাথে জ্যোতির্বিজ্ঞানের, তখনকার যে জ্যোতির্বিজ্ঞানের কথা বলছি তখন জ্যোতিষ, তার সাথে আজকের জ্যোতির্বিজ্ঞানকে কেউ এক করে দেখবে না। জ্যোতির্বিজ্ঞান আজকে পদার্থবিজ্ঞানের বিরাট সংসারের এক স্বতন্ত্র ও সাবালক সদস্য। হেতুবিদ্যার কথাতে আসি, এটা আদতে ন্যায়শাস্ত্র বা লজিক। চিকিৎসা বিজ্ঞান মূলত আয়ুর্বেদ, যার মধ্যে খুব স্বাভাবিকভাবেই সেকালের মাপকাঠি অনুযায়ী ঢুকে বসে থাকতো গাছগাছড়ার গুণ থেকে নিয়ে তন্ত্র মন্ত্র ঔষধি গুণওয়ালা পাথরের কথা। ব্রাহ্মণরা এছাড়াও 4 বেদ অধ্যয়ন করত, বৌদ্ধ মহাবিহারে কিন্তু, যেগুলোর মধ্যে হিউয়েনের বর্ণনা অনুযায়ী যাগযজ্ঞ পূজা পাঠের নিয়ম, মানে এটাই এখানে বলার, বিশেষ করে যে বৌদ্ধ মহাবিহারে কিন্তু যাগযজ্ঞ পূজা পাঠের নিয়ম পড়ানো হচ্ছে, যেটা কিন্তু বুদ্ধের ভাবনার বিরোধী। জ্যোতিষময় রণনীতির পাঠও এখানে পড়ানো হতো, তন্ত্র মন্ত্রও ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে বহু যুগ ধরে একটা রীতিমতো রমরমা চর্চা বিভিন্ন বিষয়, সেটা এখানে আছে। কিন্তু এই জিনিসটাই প্রায় নয়, মানে শেষ হয়ে গেল এই বৌদ্ধ বিহারগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরে, দ্বাদশ শতকের পর থেকে। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষের শিক্ষার ট্র্যাডিশনটা সমূলে বিনষ্ট হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। কারণ এই বৌদ্ধ বিহারের বাইরেও, বৌদ্ধ বিহার ছাড়াও এমন অনেক জায়গা ছিল যেখানে স্বতন্ত্রভাবে শাস্ত্রচর্চা, মানে আমি বলতে চাইছি যে হায়ার এডুকেশন বলতে আমরা যেটাকে আগে বললাম, সেটা হতো। সেগুলো হচ্ছে মূলত, তার বেশ কিছু জায়গা ছিল স্বীকৃত জায়গা, যেগুলো মঠ মহাবিহার সংশ্লিষ্ট নয়। যেমন মিথিলা ছিল একটা বহু পুরনো জায়গা, যেখানেতে প্রায় 3000 বছরের পুরনো এডুকেশন হাব বা দর্শনের পরম্পরা চলে এসেছিল এবং অবিচ্ছেদ্যভাবে চলেছিল। আনডিসরাপ্টেড ট্র্যাডিশন মিথিলাতে, অন্তত ব্রিটিশ আসার আগে অবধি। সেখানে মূলত ন্যায়ের চর্চা হতো এবং সে ন্যায় হচ্ছে বৌদ্ধ ন্যায়ের বিরোধী, মানে বৌদ্ধ শাস্ত্রের বিরোধিতা করাই হচ্ছে তাদের কাজ। কারণ আমাদের দেশের ন্যায়শাস্ত্র মোটামুটি 2 ধারাতে বয়েছে। একটা হচ্ছে বৌদ্ধ ন্যায়, মানে বুদ্ধিস্ট লজিক, আর একটা হচ্ছে নন বুদ্ধিস্ট লজিক। আমি হিন্দু কথাটা চট করে ব্যবহার করতে চাইছি না, কারণ সেটা খুব একটা ওভারআর্চিং জেনারেলাইজেশন হয়ে যায়। তো আমরা মোটামুটি 2 ভাগে ভাগ করে বুঝি। একটা ছিল বুদ্ধিস্ট লজিক, আর একটা ছিল জৈন লজিক, আর একটা ছিল নন বুদ্ধিস্ট বা নন জৈন লজিক। তো ফলে সেটাকে কেউ হিন্দু ন্যায় বলতেও পারে, হিন্দু লজিক বলতেও পারে, কিন্তু না বলাটাই বাঞ্ছনীয়, কারণ সেই ক্যাটেগরাইজেশনটা ঠিক ঐতিহাসিকভাবে খুব একটা বাঞ্ছনীয় নয়। তো যাই হোক, তো এই যে এত রকম বিদ্যার আয়োজন, নানা বিদ্যার আয়োজন, এই জিনিসটা দীর্ঘকাল ধরে হয়ে চলেছে, রাজ পৃষ্ঠপোষণা পেয়েছে, অনেক কিছু পেয়েছে। কিন্তু 12th সেঞ্চুরি নাগাদ যখন তুর্কি আক্রমণ হলো, তার আগে আরও অনেক কিছু ঘটেছিল যেটা বুদ্ধিস্ট ট্র্যাডিশনের ভেতরটা ফোঁপড়া করে দিয়েছিল, অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছিল অনেক কারণে। কারণ তাদের মধ্যে তান্ত্রিক সেক্টসগুলো অনেক এমন কিছু করতে শুরু করেছিল যেগুলো ঠিক বুদ্ধের ভাব ও ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু সেটা একটা অন্য কথা, সেই প্রসঙ্গে একটা হয়তো আলাদা মানে পাঠ করতে হয়। সত্যি বলতে কি, একাদশ বা দ্বাদশ শতক আমাদের কালচারাল, পলিটিক্যাল, একাডেমিক হিস্ট্রিতে একটা খুব
বিরাট পয়েন্ট অফ ডিপারচার, গ্রেট ডিপারচার এই জন্যে যে আমাদের একটা দীর্ঘ সময়ের ধরে তৈরি হওয়া যে নলেজ কন্টেন্ট সেটা কিন্তু হারিয়ে গিয়েছিল এই জন্য যে বেশ কিছুদিন ধরে একটা খুব অন্ধ তাণ্ডব চলেছিল ঝড়ের ধ্বংসলীলার মতো, তাতে করে অন্তত তার আগে একটা আঁচ তো পাওয়াই গিয়েছিল যে একটা আক্রমণ হতে চলেছে। এবং বুদ্ধিস্ট মহাবিহারগুলো খুব ইজি টার্গেট ছিল, সেখানে কোনো রণনীতি যদিও পড়ানো হতো কিন্তু মঙ্করা তো কোনো সৈন্য বা কোনো তাদের তো কোনো ডিফেন্সিভ কিছু থাকতো না, মঠ অরক্ষিত। এবং সে মঠে মূলত বিদ্যাচর্চা যেহেতু হয় তো সেখানেতে কোনো রকম প্রতিরক্ষা বা এইসব কিছু সেভাবে ভাবা হতো না বলেই জানা যায়। তো ফলে মঠ অরক্ষিত এবং মঠের ভেতরে যা আছে সেটাও খুব অরক্ষিত, তো ফলে এগুলো ইজি টার্গেট হয়েছিল এবং ধ্বংস হয়েছিল। কিন্তু তার আগে আঁচ করে বেশ কিছু পণ্ডিত বইপত্র নিয়ে উত্তর পূর্বে তিব্বত, নেপাল, আরও দূরে এসব জায়গাতে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু মূলত এই শতকের পর থেকে ত্রয়োদশ থেকে মোটামুটি যে ভারত সেটা হচ্ছে বৌদ্ধবিহীন ভারত। বৌদ্ধরা ধীরে ধীরে উৎখাত হলো, অন্তত অ্যাকাডেমিক বুদ্ধিস্টরা চলে গেল ভারতবর্ষের প্রেক্ষাপট থেকে। তারপরেতে যারা থাকলো তারা গৃহী বৌদ্ধ, তাদের ধীরে ধীরে সামাজিক অবস্থাটা খুব খারাপ হয়েছিল। তো সেটাও একটা অন্য প্রসঙ্গ, অন্য গল্প, অন্য পাঠের বিষয়, সে প্রসঙ্গে আমরা যাব না। তো মোট কথা, পাঠ্যসূচি যে কথাটা দিয়ে আমরা শুরু করেছি যে ভারতীয় দর্শনের আজকে কতটা রাখার কতটা ফেলার, সে প্রশ্নটা ত্রয়োদশে এসে একটা বড় মোচড় নিল কারণ রাজনৈতিক আবহ পুরো পাল্টে গেল, সমস্তটাই প্রায় রিস্ট্রাকচার্ড হতে থাকলো। তারপরেতে ভারতবর্ষে শুরু হলো ইসলাম জামানা, নানা রকম তুর্কি, পাঠান, মুঘল সব আসতে লাগলো এবং তারা একটা নতুন রিস্ট্রাকচার্ড সমাজ তৈরি হতে লাগলো। এবং সেটা থেকে শুরু করব মিথিলা থেকে। তো মিথিলাতে এই যে প্রাক ঔপনিবেশিক প্রেক্ষাপটের যে গত 800 বছরের কথা হচ্ছে, সেখানেতে আমি যেটাকে বললাম যে নন বুদ্ধিস্ট জৈনরা কখনো এদেশ থেকে উৎখাত হয়ে যায়নি, তারা কম বেশি ছিল। তারা যে খুব ইজি টার্গেট কখনো হয়েছিল তাও নয়, তারা খুব যে লড়াকু তর্ক বিতর্কের ক্ষেত্রে তাও ছিল না। তারা অন্তঃসলীলা ধারার মতো ভারতবর্ষের জ্ঞানচর্চার ইতিহাসে ছিল এবং আছে। তো কিন্তু তাদের কথা থেকে বেশি আমরা যেটা বলবো এখানে মূলত হচ্ছে মিথিলা ট্র্যাডিশন এবং তার সাথে সমান্তরালে যে কাশীতে দীর্ঘদিন ধরে ছিল এবং কাশী কখনো খুব বড় টার্গেট হয়নি। তো মূলত মিথিলা থেকে আমরা শুরু করি। ত্রয়োদশ শতকে মিথিলাতে যে নতুন ইতিহাস শুরু হলো, যেটাকে নব্যন্যায় বলা হয়। তো সেই নব্যন্যায়ের যে ইতিহাস সেটা আবার তার পরের প্রায় 600 বছর চলেছিল, মানে ত্রয়োদশ থেকে 600, প্রায় ব্রিটিশ আসার আগে অবধিতে চলেই ছিল। কীভাবে কেন সেটার মধ্যে আমরা আসছি। বহু জায়গা, অবিভক্ত বাংলা, বিহার, উড়িষ্যার বহু জায়গাতে তখন নবদ্বীপ, কাটোয়া বা ফুলিয়া, হালিশহর, নবহট্ট, বহু জায়গাতে, মানে নাম বলে শেষ করা যাবে না। শ্যামনগর, যেটার মূলাজোড় যেটাকে বলে, আজকের বাংলাদেশের ফরিদপুর, যশোর, কোটালীপাড়া, শ্রীহট্টতে মধ্যিখানে রাজনৈতিক আবহ খারাপ হয়ে যাওয়ার ফলে সেখান থেকে বহু পণ্ডিত, এটা চৈতন্যদেবের জন্মের ঠিক আগের কথা হচ্ছে, যে সেখান থেকে অনেক পণ্ডিত মাইগ্রেট করেছিলেন নবদ্বীপে। মানে নবদ্বীপের যে ট্র্যাডিশন, যে নব্যন্যায়ের যে বিরাট গৌরবময় অধ্যায় বলে যেটাকে বলা হয়, সেটার কারণই হচ্ছে, একটা বড় কারণ হচ্ছে যে শ্রীহট্ট থেকে অনেক পণ্ডিত সেখানে চলে এসেছিলেন, একটা দীর্ঘ সময় ধরে মাইগ্রেট করেছিলেন। নলেজ মাইগ্রেশনের এটা একটা খুব বড় উদাহরণ, কারণ শ্রীহট্টের মুসলমান নবাব কিছু সমস্যা এবং কিছু এই ধরনের এমন কিছু তো হচ্ছিল যেটার ডিটেলস আমাদের এখানে দরকার নেই, যাতে করে তারা সেখানে নিরাপত্তার অভাব বোধ করেছিলেন এবং তারা নবদ্বীপে মাইগ্রেট করছিলেন। চৈতন্যদেবের ঊর্ধ্বতন যে পুরুষ সেই সময়তেই নবদ্বীপে এসে সেটেল করেন বলে জানা যায়।
তো এরকম বহু জায়গাতে মানে নবদ্বীপ, কাটোয়া, ফরিদপুর, যশোর, কোটালীপাড়া, শ্রীহট্ট, মিথিলা, কাশী সর্বত্রই, এই পূর্ব দিকের কথাই আমরা বলছি, আমরা দক্ষিণ এবং উত্তর পশ্চিমের কথা বলছি না, মূলত আমরা এইটুকুতেই থাকি। তো সেইখান থেকে আমরা যে নালন্দার কথা বললাম, সেই নালন্দার যে আসলে নালন্দার ট্র্যাডিশন তো বহু পুরনো। নালন্দার কাছে নালক গ্রামে সারিপুত্রের জন্ম, বুদ্ধের জীবিতকালে বুদ্ধ নালন্দার আমবাগানে, যেটা তাকে দেওয়া হয়েছিল শ্রেষ্ঠী সম্প্রদায়ের তরফ থেকে, সেখানে এসে এক দুটো বর্ষা কাটিয়েছেন। ফলে নালন্দার ট্র্যাডিশনটা কিন্তু একটা বড় মার্কার, মানে যেটা ছিল কিন্তু সেটা ধ্বংস হয়ে গেল ত্রয়োদশে। তারপর থেকে বৌদ্ধবিহীন একটা বিতর্কবিহীন, মানে বৌদ্ধরা যতদিন ছিল বৌদ্ধ এবং অবৌদ্ধে তর্কাতর্কির মধ্যে দিয়ে দর্শন বলে যেটাকে আমরা অভিহিত করি, ভারতীয় দর্শন, সেটা পুষ্ট হচ্ছিল, এই যুক্তবেণীর ধারাতে পুষ্ট হচ্ছিল। কিন্তু বৌদ্ধরা চলে যাওয়ার পর থেকে এই ধারার একটা ধারা নষ্ট হয়ে গেল, শুকিয়ে গেল। ফলে নব্যোন্যায় যেটা তৈরি হলো গত 800 বছরে ত্রয়োদশের পর থেকে, সেটা মূলত অবৌদ্ধ ন্যায় আর কি, হিন্দু ন্যায়। তো সেখানেতে গঙ্গেশ হচ্ছে তার প্রথম, যে যাকে বলা হয় যে নব্যোন্যায়ের প্রথম উদ্গাতা হচ্ছেন গঙ্গেশ উপাধ্যায়, এবং সেই গঙ্গেশ উপাধ্যায় নব্যোন্যায়ের শুরু করলেন। বেশ কিছু প্রশ্নর আগে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিই যে ভারতীয় দর্শনের মূল বিবেচ্যগুলো কী। এখন দর্শন ভারতীয় হোক বা অভারতীয়, মূল বিবেচ্য কথাটা হয়তো ঠিক নয়, কারণ দর্শনের বিবেচ্য পৃথিবীর সমস্ত কিছু, মানে যত যাবতীয় মানুষ, তার জীবন, তার সম্পর্ক, মানুষের জীবন, তার অস্তিত্ব, তার কেন, তার ভিত্তি ইত্যাদি সব কিছু নিয়ে দার্শনিক ভাবে। কিন্তু আমরা যদি এত বড় ক্যানভাসটাকে একটু ছোট করি, তাহলে দেখব, বা এটা শুধু ভারতীয় দর্শনের কথাই নয়, একটা বড় অংশের মাথা ব্যথাই হচ্ছে যে প্রমাণের সঠিক লক্ষণটা কী। সোজা কথায় বললে, কিসের উপরে ভিত্তি করে আমাদের প্রামাণ্য জ্ঞান হয়? যা চোখে দেখি, কানে শুনি, মনে যা কিনা আমরা প্রত্যক্ষ করি। এছাড়াও অনুমানও কোনো কিছু জানার পক্ষে বেশ নির্ভরযোগ্য ভিত্তি। এখন এই নিয়ে শয়ে বছর ধুন্ধুমার চুলচেঁড়াছেঁড়ি তর্ক চলেছে যে অনুমানের প্রামাণ্য কী। অনুমান কি সত্যি জ্ঞানের পথে খুব পাকাপোক্ত একটা সিঁড়ি? বৌদ্ধ, জৈন, নৈয়ায়িক, চারবাক সবাই যে যার মতো করে নিজের ঘর সামলেছে এসব কথা বলে। চারবাকরা যেমন অনুমান মানে না, শুধু প্রত্যক্ষ ছাড়া তারা অন্য কিছু মানে না, কিন্তু অনুমানকে অন্য ট্র্যাডিশনগুলোতে আবার সসম্মানে জায়গা দিয়েছে, জ্ঞানের জন্য প্রামাণ্য একটা ভিত্তি বলে। ইনফ্যাক্ট বিজ্ঞানও তাই ভাবে। কিন্তু অনুমান নিয়ে কিসের এত সমস্যা? অনুমান তো আমরা সবাই করি, রোজ করি, প্রতিদিন, প্রতিক্ষণ। দার্শনিক হোক বা পথ চলা মানুষ হোক, অনুমানের ছাড়া তো কোনো চলার উপায় নেই। কিন্তু অনুমান নিয়ে এত সমস্যা কিসের? অনুমানের ধরন ফাঁক ফোঁকর এসব নিয়ে তর্ক ঘনিয়ে উঠেছিল বহুদিন। আসলে দর্শন বিষয়টা এদেশি হোক বা বিদেশি, কিছু একজাতীয় মূল উদ্বেগকে ভিত্তি করেই পল্লবিত হয়েছে। এটা আরেকবার আমি মনে করিয়ে দিলাম। তো এর কেন্দ্রে আছে সেটা বললাম, যে কি করে আমাদের বাইরের জগৎটার বিষয়ে জান পহচান হচ্ছে আর কি, বা জ্ঞান হচ্ছে। এই প্রশ্নটা মোকাবিলা করতে গিয়ে যে দীর্ঘ জটিল পায়তাড়ার নাম দর্শন, তার বেশিরভাগটাই আজকের পাঠকের কাছে খুব সুপাচ্য ঠেকবে না। বিজ্ঞানের ছাত্র হলে তো কথাই নেই, কারণ যদি অনুমানের কথাই ধরি, একটা বড় তর্ক হচ্ছে বিজ্ঞানেও যে ইন্ডাকটিভ নলেজ কাকে বলে। তবে বিজ্ঞানে এইগুলো কেন আসবে না সেটা আমরা এক্ষুনি বলছি না। বিজ্ঞানের যে ধরন, বিজ্ঞানের যে ট্রুথ ক্লেম, বিজ্ঞানের যে ট্রুথ অ্যাসারশন, এইগুলোর যে একটা অন্য ধরন আছে, একটু আলাদা। এর মানে এই নয় যে বিজ্ঞানের লোকে দর্শন অফকোর্স খুব যে একটা করে তা নয়, দর্শনকে খুব একটা গুরুত্ব দেয় না আর কি। তাদের কাজের সূত্রে, কাজের প্রয়োজনে দর্শনকে গুরুত্ব দেয়, এরকম
ব্যাপারটা বিজ্ঞানের ট্র্যাডিশনে নেই। কিন্তু আমরা একটুখানি আলোচনা করে নিই যে তর্কগুলো যখন নালন্দা ধ্বংস হয়ে গেল, তারপরেতে এদেশের জ্ঞান মানুষে বা এদেশের নলেজ সিস্টেমে কোন তর্কটা টিকে ছিল, যে তর্কটা পরবর্তীকালেও ফলো থ্রু করলো। ইনফ্যাক্ট এইটা যে প্রমাণের লক্ষণগুলো কি কি, যেমন কথা ছিল সে কথা রয়ে গিয়েছিল যে ব্যাপ্তিক জ্ঞানটা সম্ভব হয় কী করে। এই প্রশ্নে কিন্তু বৌদ্ধ, হিন্দু, জৈন সবাই ঝাঁপিয়েছে। বৌদ্ধরা উৎখাত হয়ে যাওয়ার আগে ঝাঁপিয়েছে। ব্যাপ্তি মানে আমি এখানে একটা ছোট্ট জায়গাতে থাকি, আমি দার্শনিক হই বা বিজ্ঞানী হই, আমি যেটুকু দেখি সেটুকুর উপরে ভিত্তি করে আমি একটা ইনভ্যারিয়েন্ট নিয়মের কথা ভাবি, যে আজকে যদি হয় তো কালকেও হবে, এখানে যদি হয় তো এখান থেকে বহু দূরেও হবে। মানে সেই নিয়মের কোনো ব্যতিক্রমী নেই, মানে অব্যভিচারী এটাকে বলা হয়, অব্যতিক্রমী নিয়ম। যে নিয়মের উৎস হচ্ছে আমার খুব লোকালিটির মধ্যে, খুব আশপাশের মধ্যে, খুব অল্প একটা স্থানীয় পরিবেশের মধ্যে দেখা অভিজ্ঞতা। তো আমার দেখার অভিজ্ঞতাটা হচ্ছে স্থানীয়, কিন্তু আমি মানে এটাকে যদি লোকাল বলি, কিন্তু আমার অনুমানের ব্যাপ্তিটা হচ্ছে গ্লোবাল। প্রবলেমটা এরকম। এখন প্রবলেমটা তাহলে কোথায় দাঁড়ালো, যে প্রবলেমটা হচ্ছে যে আমি যে এইটার ভিত্তিতে, যে আমি দেখলাম দুটো দাঁড় কাক কালো, তো আমি বললাম যে পৃথিবীতে সব দাঁড় কাকই কালো। তো এই যে দুটোকে দেখে আমি পৃথিবীর সব দাঁড় কাকের কথা বলছি, এইটা একটা প্রবলেম। তখন ছিল, আজও আছে। এরম নয় যে তর্কটাকে সমাধান করে ফেলা হয়েছে বা দীর্ঘ দিনের ফলে তর্কের একটা, কিন্তু হ্যাঁ এর ধরন পাল্টে গেছে বিজ্ঞানে, কিন্তু এটা একটা তর্ক ছিল, মানে আমি উদাহরণ হিসেবে বললাম। তো বিজ্ঞানের লোকেদের ঠিক এই ধরনের দার্শনিক নিরাপত্তার দরকার বা সাবধানতা দরকার হয় না, বা যদি বলি হয়ও, কিন্তু দার্শনিকের সাবধানতা অবলম্বন করে আজ করলে যদি সত্যি করা, তাহলে আজ অবধি ফিজিক্সটা হতোই না। এখন কথা হচ্ছে যে আমরা এই অবধি এসে যেটাকে দেখলাম, যে আমরা সাম আপ করি একটু, যে 19 শতকের গোড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব, তখন কিছু প্রশ্ন উঠল যে প্রাচীন ভারতীয় দর্শনের কতটা রাখার, কতটা ফেলার। এই প্রশ্নটা কিন্তু সমস্ত স্ফিয়ারে যে উঠেছিল তা নয়, কিন্তু যারা এই বিষয়টা নিয়ে চর্চায় মেতেছিলেন, ব্রিটিশ ওরিয়েন্টালিস্ট এবং এদেশের কিছু মানুষ, খুবই সামান্য এদেশীয় মানুষ, কারণ তারা তখন সবে ওই জিনিসটাকে বুঝতে শিখছেন, জানতে শিখছেন, তো তারা এই প্রশ্নটাকে তুললেন। তো এই প্রশ্নটা নিয়ে তখন টালমাটাল শুরু হলো, যে কলেজ প্রতিষ্ঠা হলো। কলেজ কোথায় হবে সেই নিয়ে এক প্রস্থ তর্ক। কাশিতে ততদিনে হয়ে গেছে, আমি আগে বলেছি 1792-এ কাশিতে জোনাথন ডানকান কলেজ করেছেন, কাশী সংস্কৃত কলেজ, যেখানে নতুনভাবে ভাবা হচ্ছে যে কী কী পড়ানো হবে সেখানে। কারণ তার আগে আমি বললাম যে আমাদের পড়াশুনোর ব্যবস্থাটাই ছিল কেন্দ্রীভূত কোনো শিক্ষা বৌদ্ধ বিহারে ছিল বটে, কিন্তু বিকেন্দ্রীভূত শিক্ষাও ছিল। তো এই যে বৌদ্ধ বিহারগুলো চলে গেছে, তারপরে 800 বছর বিকেন্দ্রীভূত শিক্ষা গ্রামে গঞ্জে। তখন তো শহর বলতে যা আজকে বোঝাই সে এত ছিল না। শহর বলতে একমাত্র গৌড় বা এরকম কিছু, কাশী, কিন্তু শহরের সংখ্যা কম, গ্রামই বেশি। তো এই যে বিভিন্ন গ্রামে, দূর দূর গ্রামে, রেল যোগাযোগহীন, অন্য যোগাযোগহীন গ্রামে একটা আইসোলেশনে, বিভিন্ন রকম আইসোলেশন বলতে একদম কমপ্লিট আইসোলেশন তা নয়, আদান প্রদান তো থাকেই, ছিল এক পণ্ডিতের সাথে অন্য পণ্ডিতের তর্কের আদান প্রদান তো হতোই, কিন্তু সে সময়তে যে বিকেন্দ্রীভূত শিক্ষা, এই যে কলেজের প্রতিষ্ঠা, সেটা কিন্তু কমপ্লিটলি তার অন্যরকম, যে কলেজে একটা সেন্ট্রালাইজড এডুকেশন সিস্টেম হবে। তো এই নিয়ে তর্ক শুরু হলো যে তাহলে কোথায় করা উচিত, মিথিলায় নাকি কাশীতেই আরেকটা, নাকি কলকাতাতে, যেখানে সত্যিকারের ব্রিটিশ শক্তি, জ্ঞান, কালচারাল যে সমস্ত ইনফ্লাক্স সেগুলো কেন্দ্রীভূত হচ্ছে।
তো শেষমেশ কলকাতাতে হয়েছিল। তো তারপরেতে বিদ্যাসাগর যেটা করলেন এই পাঠ্যসূচি সংস্কার চলাকালীন, সেটা চলতেই থেকেছিল 1824 থেকে। ঠিক আর হচ্ছে না, ঠিক হওয়াটাও তো সহজ ছিল না, যে কি রাখা হবে কি ফেলা হবে। একবার স্মৃতিশাস্ত্রকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার কথা উঠল, তো কর্তৃপক্ষের এই চেষ্টাকে ইবি কাওয়েল তার সালিসিতে স্মৃতিশাস্ত্র টিকে যায়। বিদ্যাসাগর বেদান্তকে প্রত্যাখ্যান করলেন, সাংখ্যকে প্রত্যাখ্যান করলেন, কিন্তু সেটাও পুরোপুরি করা গেল না। তো বিদ্যাসাগর আগের যে গণিত পাঠের ব্যবস্থা ছিল লীলাবতী ও ভাস্করাচার্য, তার জায়গাতে নতুন আধুনিক পাটিগণিত বীজগণিত আনলেন। তো এইভাবে শিক্ষার সংস্কার এবং তার পাঠ্যসূচি তৈরির যে একটা বড় কথা সেটা চলছিল, এবং এটা একটা অলিখিত নিয়ম হিসেবে মানাই হয়ে গিয়েছিল। নিয়ম বলবো না, মানে অলিখিত প্রতিশ্রুতি হিসেবে মানা হয়েছিল যে সংস্কৃত কলেজটা হয়ে উঠবে প্রাচ্য এবং পাশ্চাত্য জ্ঞানের সমন্বয় রূপ একটা নতুন শিক্ষার বাতিঘর, যেটা আজ অবধি হয়ে ওঠেনি। বিদ্যাসাগর ফেলিওর হয়েছিলেন কারণ যে দীর্ঘ সময় ধরে আমরা 600 বছরের কথা বললাম, নালন্দা ধ্বংসের পরেতে কলোনির যে কলোনিয়াল তোড়জোড় যে শুরু হলো, সেটা 1800 থেকে, তো ত্রয়োদশ থেকে 1800, মোটামুটি 600 বছর। তো এই 600 বছরের শিক্ষাধারা তো একদিনে মুছে যায় না। কিন্তু কথা হচ্ছে যে আজকে তো কেউ টোল চতুষ্পাঠীতে পড়ে, হয়তো খাতায় কলমে পড়ে, কিন্তু আমি অন্তত চোখে দেখিনি, বা এমন কোনো অভিভাবককেও জানি না যারা দিতে চায় যে আমার সন্তান টোলের চতুষ্পাঠীতে পড়বে। হয়তো বেনারসে বা দক্ষিণে কিছু থাকতে পারে, কিন্তু আমি পূর্ব দিকের কথা যতদূর জানি, আর খাতায় কলমে টোল থাকলেও বাংলাতে টোলের ছাত্র আমি জানি না কারা, খুব পরিষ্কারভাবে। তো এই যে একটা শিক্ষা সংস্কারের যে প্রয়োজন এবং ভীষণ রকম একটা মানে ভিত শুদ্ধ নড়িয়ে দেওয়ার প্রয়োজন ঘটলো, সেইটার সূত্রপাতটা বিদ্যাসাগর ঘটালেন। কিন্তু তারপরেতে সেটা যেভাবে জাতীয়তাবাদের জোয়ারে ভেসে চলে গেল, এর ফলে হলো কি যে একটা বেদ, আবার হ্যাঁ, এর মধ্যে একটা কথা খুব বড় আছে, যে যখন বিজ্ঞানটা আসতে লাগলো তখন একদল এদেশের মানুষ ভাবতে লাগলেন, মূলত সেটা জাতীয়তাবাদী জোয়ারই হয়েছিল, যে এই যে বিজ্ঞানটা আসছে, যেটাকে আমরা বুঝতে পারছি না, মনে হচ্ছে যে নতুন কিছু একটা সুপেরিয়ার নলেজ, তো আসলে তো নয়। কিন্তু কারণ আমাদের দেশের যে বেদান্ত আছে, সেখানে মূলত এই কথাটাই আরও অন্যভাবে বলা আছে, কিন্তু মূলত সেটা এই কথাই। এই প্রবণতাতে গা ভাসিয়ে বা এই প্রবণতাকে দৃঢ়ভাবে অবলম্বন করে বেশ কিছু বই, বেশ কিছু লেখা, বেশ কিছু কাজ শুরু হয়েছিল 19 শতকের শেষে। তার মধ্যে বড় কাজটা আমরা সবাই জানি, বিবেকানন্দের যে মূল উদ্যোগ, মানে তার একাডেমিক কন্টেন্টের মধ্যে এটা একটা বড় অংশ ছিল, যে বেদান্তের সাথে বিজ্ঞানের সমন্বয় দেখানো। এই জন্য তিনি চেষ্টা করেছিলেন। তো এই পথে বহু কাজ হয়েছিল, যেটার ফলো আপ আজকেও হচ্ছে, আজকের দিনেও হচ্ছে। তো আমাদের এই কাজটা, এই বইটা মূলত, আমার এই লেখাটা একটা সেটা নিয়ে, যে এটাকে একটা রিঅ্যাসেসমেন্ট করার খুব দরকার আছে। কারণ আমরা সত্যি আজকে জানি না যে সমন্বিত ভাবধারাটা কী, বা আদৌ সেটা হওয়ার দরকার আছে কি না। কার দরকার? বিজ্ঞানের দরকার নাকি দর্শনের দরকার? সেটাও একটা বড় প্রশ্ন, অমীমাংসিত। তো বিজ্ঞানের সাথে আমাদের দেশের যে প্রাচ্যের যে ভাবধারা, তার একটা জ্ঞানতাত্ত্বিক পার্থক্যটাও খুব যে ভালো বোঝা গেছে তা নয়, বা বোঝার চেষ্টাও করা গেছে তাও বলবো না। কারণ আমাদের দেশেতে কোনো হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ সায়েন্সের কোনো সঠিক এবং যথার্থ উদ্যোগ আজ অবধি নেওয়া হয়নি। তো ফলে এই বইটা একটা সেই উদ্যোগের কথা মাথায় রেখে, সেই অধরা উদ্যোগের কথা মাথায় রেখে একটা প্রয়াস, যে প্রয়াস অন্তত এখানে যে লেখাগুলো আছে, সেই প্রয়াসগুলো সেগুলো পড়লে আমরা ভাবতে হয়তো পারবো নতুন করে, যে প্রয়োজনটা কতটুকু, এবং আজকে আমরা কেন পেছন ফিরে তাকিয়ে দেখছি, কেন, এবং তার থেকে কতটা নেওয়ার দরকার আর কতটা
ফেলার দরকার? এই প্রশ্নটা অমীমাংসিত এবং এই প্রশ্নটা আরও বারবার আসবে এবং সেটা আমাদের সমৃদ্ধ করবে।